তো যে কোনো কাজ শুরু করার আগে আমাদের একটা স্টার্টার পয়েন্ট দরকার, অর্থাৎ কিভাবে আমরা শুরু করব। যেমন একটা HTML ওয়েবসাইট শুরু করতে হলে আমরা কি করি, একটা নতুন একটা ফাইল তৈরি করি, index.html রিনেম করে ফেলি, তাই না? কিন্তু প্রতিবারই যদি বারবার এই একই কাজ করি সেক্ষেত্রে আমাদের অনেক সময় নষ্ট হবে, দেখা যাচ্ছে একটা প্রজেক্ট তৈরি করতে অনেক সময় নষ্ট হবে। সেই জন্য আমাদের একটা প্যাক দরকার, কুইক স্টার্ট প্যাক, যেটার মধ্যে আমরা সবগুলো থাকবে। আপনি কি কুইক স্টার্ট প্যাক নামে কোনো কিছু শুনেছেন এর আগে? আচ্ছা আচ্ছা, যেহেতু শুনেছেন তাহলে আমি একটু ফাস্ট যাচ্ছি। তো কুইক স্টার্ট প্যাক অলরেডি তৈরি করা আছে, ডাউনলোড করবেন github.com/রাসেল আহমেদ 7, এইখান থেকে কুইক স্টার্ট প্যাকটা ডাউনলোড করবেন, যেটার মধ্যে সবগুলো ইনস্টল করা আছে। কি কি আছে এর মধ্যে? বুটস্ট্র্যাপ আছে, এর মধ্যে ফন্ট অসম আছে, এর মধ্যে হচ্ছে ইন্টারনেট আইফিক্স, ইন্টারনেট এক্সপ্লোরার এর যে ইয়েগুলো সেগুলো আছে। তারপরে আরো আছে হচ্ছে jQuery লেটেস্ট ভার্সন, jQuery কি করে লিখবো, অর্থাৎ উইন্ডো লোড ফাংশন, ডকুমেন্ট রেডি ফাংশন কোনটা কখন দরকার সেইগুলো, এবং স্ট্রিক্ট মোড কি করে এনেবল করব, বা স্ট্রিক্ট মোড এনেবল করে কি করে স্ক্রিপ্ট গুলো লিখবো, সবগুলো ওর মধ্যে দেওয়া আছে। সো আমরা এখানে মানে কুইক স্টার্ট প্যাকটা ইউজ করব। আচ্ছা আমি দেখি কুইক স্টার্ট প্যাক এখানে আছে কিনা। আচ্ছা এখানে আছে, আমরা একটু দেখে আসি যে আমরা এমনি নরমালি জাস্ট দেখি। আচ্ছা এখানে কুইক স্টার্ট প্যাকে কি কি আছে সেটা দেখার জন্য আমি এটা ওপেন করলাম। এখানে হচ্ছে কুইক স্টার্ট প্যাকে আছে হচ্ছে বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে ফন্ট অসাম, এটা হচ্ছে সিএসএস, এটা রেসপন্সিভ, এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার আইএফএক্স, অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার জন্য আমাদের ওয়েবসাইটটা ঠিকমতো দেখা যায়। এছাড়াও এটা হচ্ছে jQuery, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। তো এগুলো সব সিডিএন থেকে আছে। সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যে আমরা আচ্ছা ফ্যান গুলো অফ করে দিলে মনে হয় বেটার হয়, আপনি অফ করে দিতে পারেন। এটা অফ করে দিন। আচ্ছা এখানে হচ্ছে সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কে আছে, অর্থাৎ কেন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যদি আমরা বুটস্ট্র্যাপ আমাদের কাছ থেকে লোড করি আমাদের সার্ভার থেকে লোড হবে, আমাদের সার্ভারের স্পেস অপচয় হবে, প্লাস হচ্ছে সার্ভারে হচ্ছে ব্যান্ডউইথ খরচ হবে। তো সেজন্য আমরা কি করব, এমন একটা সার্ভার থেকে নেব যেটার সার্ভার খুব ফাস্ট। যেমন এটা বুটস্ট্র্যাপ সিডিএন, এটা মানে এটার কাজই হচ্ছে সার্ভার থেকে ডাটা নিয়ে আসার জন্য, মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এখানে আগেই তৈরি করা আছে। যেমন আমাদের মোবাইলেও তো হচ্ছে আপনার এখন 13 মেগাপিক্সেল 20 মেগাপিক্সেলের ফোনও পাওয়া যায়, তাই না? কিন্তু তারপরেও কেন মানুষ ডিএসএলআর কেনে? ডিএসএলআর এ কিন্তু 13 মেগাপিক্সেল থাকে, বা দেখা যাচ্ছে যে 18 মেগাপিক্সেল থাকে, এরকম থাকতে পারে। কেন কিনে ওটা? কারণ ওইটার কাজই হচ্ছে কিন্তু ছবি তোলা, ওইটা দিয়ে অবশ্যই ভালো আসবে। আমরা মোবাইলেও ইন্টারনেট ব্যবহার করতে পারি, আবার ইন্টারনেটের জন্য মোডেমও পাওয়া যায়। কেন আমরা মোডেম কিনি? কারণ ওইটার কাজই হচ্ছে ওই কাজ করা। তো সেই জন্য কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কে আর কোনো কাজ নেই, সে জাস্ট কন্টেন্ট পুশ করবে আমার কাছে, সেজন্য ওইটা ফাস্ট হয়। তো আমরা আমাদের ওয়েবসাইট থেকে না নিয়ে এর জন্য কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক থেকে নিব। তো এই কুইক স্টার্ট প্যাকটা হচ্ছে অনলাইনে কাজ করার জন্য ব্যবহার করা আছে, লোকালি কাজ করার জন্য না। তো আমরা লোকালি কাজ করার জন্য কি করতে পারি? লোকালি কাজ করার জন্য একটা কুইক স্টার্ট প্যাক যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের বুটস্ট্র্যাপ ডাউনলোড করতে হবে। আমরা এখানে দেখি আছে মেবি। আচ্ছা বুটস্ট্র্যাপে আমাদের কি কি দরকার হবে, আমরা একটা এখানেই তৈরি করে ফেলি, মনে করেন আমি এখানেই তৈরি করব। বুটস্ট্র্যাপের জন্য আমাদের লাগবে জেএস, বুটস্ট্র্যাপ মিন জেএস, এই ফাইলটা আমাদের দরকার পড়বে। আচ্ছা আমি এটা নিয়ে নিই, বুটস্ট্র্যাপ মিন জেএস, এখানেও রেখে দিই। তারপরে হচ্ছে সিএসএস, এখানে আমাদের বুটস্ট্র্যাপ মিন সিএসএস। মিন মানে আপনারা জানেন মিনিফাইড ভার্সন, অর্থাৎ সবগুলো মিনিফাইড করে কম্প্রেস করা আছে, যেমন জিপ ফাইল যেমন, এটা হচ্ছে সেরকম। ফন্টস ফোল্ডার টোটালি লাগবে আমাদের। আচ্ছা এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিলাম, এবার দিব হচ্ছে ফন্ট অসাম। আচ্ছা আমরা 4.3.0 এটাই অ্যাক্টিভেট করি।
তো ফন্ট অসমের জন্য আমাদের লাগবে হচ্ছে ফন্টস ফোল্ডারের মধ্যে যেই ফন্ট গুলো আছে, যেহেতু আমাদের একটা ফন্টস ফোল্ডার আছেই আগে, এই জন্য আমি এটা নিয়ে নিব। আর সিএসএস এর মধ্যে ফন্ট অসম মেইন সিএসএস। এরপরে আমাদের যে ইন্ডেক্স এইচটিএমএল, এখানে আমি যে বুটস্ট্র্যাপ সিএসএস টা কল করা আছে, এখানে বলবো সিএসএস বুটস্ট্র্যাপ মেইন সিএসএস। তারপরে হচ্ছে এখানে আমাদের সিএসএস ফন্ট অসম মেইন সিএসএস, এটা নিয়ে নিব। আচ্ছা, নেক্সট হচ্ছে jQuery-টা আমরা ডাউনলোড করে নিব। তার আগে আমরা বুটস্ট্র্যাপটা দিয়ে দিই, js bootstrap main js। আচ্ছা, আমরা jQuery নিয়ে আসি। jQuery, আচ্ছা আমরা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড করা হচ্ছে code.jquery.com jQuery, এই যে এটা। আচ্ছা, এখানে আমি নাম দেই যে নিউ টেক্সট ডকুমেন্ট, এটা হচ্ছে jQuery ডট ড্যাশ 1.11.3 ডট মেইন ডট জেএস। ওকে, এটা জাস্ট দিয়ে দিলাম। এখন এটা আমি কল করে দিব এটার পরিবর্তে। এখানে এখানে না, আচ্ছা যখন আমরা সিডিএন থেকে কল করব তখন এখানে জাস্ট এইচটিটিপি দিয়ে দিতে হবে লোকালি কাজ করার জন্য। কিন্তু এখন আমরা সিডিএন থেকে না, এখন আমরা একদম সবকিছু লোকালি থেকে করছি, কারণ আমরা নেট ছাড়া যদি কাজ করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমাদের এইটা দরকার হবে। তো আমরা এখন মানে লোকালি তৈরি করে নেব। আর যখন আপনি এই সাইটটা লাইভ করবেন তখন জাস্ট এই যে এখানে চেঞ্জ করে দিবেন, ওই যে সিডিএন ইউআরএল গুলো ছিল ওই সিডিএন ইউআরএল গুলো দিয়ে চেঞ্জ করে দিবেন। ওইগুলো কোথায় পাবেন সিডিএন ইউআরএল গুলো? আপনি এখানে যান getbootstrap.com get started, গেটিং স্টার্টেড, এখানে গেলে আপনি পাবেন। ঠিক একইভাবে ফন্টাসমের ওয়েবসাইটে গেটিং স্টার্টেড, ওখানে গেলে আপনি হচ্ছে ফন্টাসমের যে সিডিএন লিংক সেটা পাবেন। আবার jQuery-টাও আপনি গুগলে সার্চ দিলে সিডিএন অনেক লিংক পাবেন। গুগলে সিডিএন সার্ভার আছে, মাইক্রোসফটের সার্ভার আছে, তারপরে হচ্ছে ম্যাক্স সিডিএন এর সার্ভার আছে, অনেক সার্ভার আছে, যেখান থেকে যেকোনো একটা থেকে আমরা নিলেই হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে লোকালি। আচ্ছা, আমাদের কয় ধরনের কুইক স্টার্ট প্যাক তৈরি হতে পারে? নাম্বার 1 হচ্ছে অনলাইন ওয়ার্ক প্লাস সিডিএন। তারপরে হতে পারে হচ্ছে অনলাইন ওয়ার্ক প্লাস লোকাল। আর 3 হচ্ছে অফলাইন ওয়ার্ক। অর্থাৎ অফলাইন ওয়ার্কের ক্ষেত্রে আমরা কি করব, সবগুলো নিজে ডাউনলোড করে নিব, জেএস ফোল্ডারে সবগুলো থাকবে, মানে সার্ভার থেকে কোনো কিছু লোড হবে না, সেটা আমরা অফলাইনে কাজ করতে পারবো। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কুইক স্টার্ট প্যাক নামে একটা ফোল্ডার তৈরি করবেন, পরে ওইখানে রাখবেন যে অনলাইন কুইক স্টার্ট প্যাক, যেটা ডাউনলোড করে রেখে দিবেন। দ্বিতীয়টা রাখবেন হচ্ছে অনলাইন কুইক স্টার্ট প্যাক প্লাস লোকালি জাভাস্ক্রিপ্ট গুলো কল করা। ঠিক আছে, এরপরে আরেকটা করবেন হচ্ছে অফলাইন ওয়ার্ক, যেটা আমি যে এখন তৈরি করলাম সেটা হচ্ছে অফলাইন ওয়ার্কের জন্য। আচ্ছা, এই হচ্ছে কুইক স্টার্ট প্যাকের বকবকানি চলে গেল। এরপরে আমরা এখন কাজে চলে আসবো। আচ্ছা, একটু পিএইচডিটা দেখি। এটা নাকি এটা আপনাদের পিএইচডি? এটা না, না তাহলে এটা হবে এটা তাহলে। আচ্ছা, তাহলে এটাই, দুইটার মধ্যে যেহেতু আছে এইটাই, তাহলে এটা করা হয়েছে আপনাদের? হ্যাঁ, তাহলে এটা হবে। আচ্ছা, এখানে কি কি শেখার আছে আমি একটু কুইক ওভারভিউতে চলে যাই। এখানে যেটা শেখার আছে সেটা হচ্ছে এই যে স্লাইডারটা আছে, এই স্লাইডারটা হবে হচ্ছে ফুল হাইট স্লাইডার। ফুল হাইট স্লাইডার মানে কি বুঝেন? মানে হচ্ছে আমি যখন ওয়েবসাইটটা ভিজিট করব, আমার স্ক্রিনের হাইট অনুযায়ী যতটুকু থাকবে আমার স্লাইডারটা ঠিক ততটুকুই থাকবে। আমার হাইটটা যদি এবার ছোট স্ক্রিন থেকে দেখি, সেক্ষেত্রে আমাদের ছোট এরকম স্ক্রিন থাকলে এরকমই এতটুকুই হবে, অর্থাৎ 100% হাইটের স্লাইডার হবে। স্ক্রল করলে স্লাইডার দেখা যাবে না, ওইটুকুই হবে, যতটুকু আমার স্ক্রিন থাকবে ততটুকুই হবে। তো এটা একটা শেখার বিষয় আছে, তো আপনারা এখানে লিখে নিতে পারেন যে কুইক ওভারভিউতে আমরা এখানে নাম্বার 1 হচ্ছে যেগুলো যেগুলো আর কি নতুন নতুন শিখবো সেগুলো হচ্ছে ফুল হাইট স্লাইডার। এরপরে হচ্ছে এখানে আরেকটু প্যারা আছে, সেটা হচ্ছে এই যে টেক্সটটা দেখছেন, এই টেক্সটটা কিন্তু সব সময় মাঝখানে যাবে,
অর্থাৎ ভার্টিক্যাল মিডিল। আমরা এর আগে হরিজন্টাল মিডিল দেখছি, যেটা টেক্সট লাইন সেন্টার দিলে কিন্তু মাঝখানে চলে আসে, কিন্তু আমরা ভার্টিক্যাল মিডিল কোন একটা সেকশন কি করতে হলে আমাদের ডিসপ্লে টেবিল এবং টেবিল সেল নিয়ে কাজ করতে হবে। টেবিল সেল নিয়ে এবং কাজ করছেন আপনারা কখনো? আচ্ছা, ওকে। তারপরে আমরা একটু কুইকলি দেখে নিব যে আপনারা তো তাহলে অনেক দূরই আগাইছেন যেহেতু এগুলো করে ফেলছেন। হ্যাঁ, না না, আমি সবই করছি বললেও কিন্তু লিখছি, ঠিক আছে? ওরা তো বলবেই, যে যারা করছে তারা বলবেই। আমি তারপরে আপনাদের কুইক আরো ওভারভিউ দিয়ে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা এইটা হচ্ছে বিফোর আফটার দিয়ে। বিফোর আফটার, আপনারা বিফোর আফটার এলিমেন্ট সম্পর্কে জানেন? ওকে, তারপরে আমি বিফোর আফটার এলিমেন্ট দেখাবো এখানে। বিফোর আফটার এলিমেন্ট এটা আমি এমন ভাবে করব যেন এটা এখানে এখানে পেয়ে যাই। আচ্ছা, তারপরে হচ্ছে এই সেকশনটা যেটা, সেটা হচ্ছে মনে করেন এইটা হচ্ছে ইমেজ গুলো শুধু দেখা যাবে, আর যখন এর উপরে কার্সর নিব ঠিক তখনই আমাদের হচ্ছে এইটা দেখাবে এরকম, অর্থাৎ হোভার কার্ড। এইটাকে বলে হচ্ছে সিএসএস হোভার কার্ড। সিএসএস হোভার কার্ডের কাজ দেখবো আমরা। ঠিক একই ভাবে এটা এটা একই, এবং এটাও টেবিল সেল দিয়ে মাঝখানে হবে, অর্থাৎ যতই হাইট হোক না কেন আমরা প্যাডিং দিয়ে না, এখানে টেবিল সেল দিয়ে নিয়ে আসবো, যাতে নেক্সট টাইম যদি কোনো নিচে আরেকটা লাইন হয়, প্যাডিং দিয়ে নিয়ে আসলে আমাদের কি হবে, ওইটা কিন্তু মানে ম্যাসাকার হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করব, যদি প্যাডিং আরেকটা লাইন হয় সেক্ষেত্রে এরকম মাঝখানে চলে আসবে, এটা একটু উপরে চলে যাবে, নিচের লাইনটা এসে মাঝখানে অটো হয়ে যাবে। তো এরকম এটা একটা। আচ্ছা, এখানে আমাদের ক্যারোসেল শেখা দরকার, অর্থাৎ হচ্ছে আমরা এখানে আউল ক্যারোসেল এখানে দেখে নিব, আর বাদ বাকি এখানে ইজি আছে, এখানে আর তেমন ইয়ে নাই। তো আমরা এখানে দিতে পারি যে, আচ্ছা ক্যারোসেল মানে কি? ক্যারোসেল মানে হচ্ছে এখানে ক্লিক করলে আরেকটা আসবে, বা এখানে একটা নেক্সট প্রিভিয়াস আইকন থাকতে পারে, যেখানে ক্লিক করলে এটা মুভ করবে, এটাকে বলা হচ্ছে ক্যারোসেল। এই যে এইটা আর কি। আচ্ছা, এখানে এই সেকশনে জাস্ট এটা অ্যারো সহ আছে, আর এটা অ্যারো ছাড়া জাস্ট বুলেট আইটেম আছে, আমরা দুইটাই দেখে নিব। আচ্ছা, নিউজ লেটারে আমাদের তেমন কোনো কিছু নাই, বাদ বাকি আমাদের ইজি আছে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। দেখেন এখানে এই টেমপ্লেটটার যে গ্রিড গুলো, সেই গ্রিড গুলো আমরা ভিজিবল করে নিলাম। গ্রিড ভিজিবল করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে সেমিকোলন দিলে গ্রিড ভিজিবল হবে, অথবা হাইড হবে। আমি হাইড করতে পারি, ভিজিবল করতে পারি। কখন ভিজিবল করব? যখন আমাদের দরকার হবে। যেমন আমরা এখানে আইডিয়া এমনি নর্মালি বুঝতে পারছি যে এটা আসলে যেহেতু 3 ভাগ আছে, তাহলে 4 4 4 হবে। যদি কোনো সময় বুঝতে না পারেন, দেখা যায় অনেক সময় থাকতে পারে 6 এবং বা 7 এবং 5, আপনার চোখে নাও ধরতে পারে, সেক্ষেত্রে আপনি ওখানে দেখে নেবেন যে কতটা গ্রিড ওখানে আছে। আচ্ছা, এখানে আমরা সবকিছুই বুঝতে পারছি। যেমন এই যে এখানে বুঝতে আমাদের অসুবিধা মানে দেখেন, এখন কি আপনি বুঝতে পারছেন যে এখানে কয়টা গ্রিড আছে? বুঝতে পারছি না, কিন্তু কিন্তু এখানে আমি এখন বলতে পারছি যে এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা এখানে আছে, এবং এখানে কিন্তু আছে হচ্ছে 3টা। 8 আর 3 কত হলো? 11। এক কিন্তু আবার বাদ থাকলো, এই একটা কিন্তু এখানে অফসেট হবে। অফসেট সম্পর্কে আপনারা জানেন? আচ্ছা, অফসেট আমি এখানে দেখাই দিব। 6 হচ্ছে অফসেট। অফসেট হচ্ছে কোনো একটা গ্রিডের মধ্যে আমরা যদি ফাঁকা দিতে চাই, যেমন মানে এটা কোন কাজে লাগতে পারে? এটা লাগতে পারে, মনে করেন এমন একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে লোগো হবে কল এমডি 2, যেমন এটাই। আর আমরা এই মেনুটা ধরতে পারি হচ্ছে কল এমডি 7। 2 আর 7 এ কত হলো? 9 হলো। কিন্তু 9 হলে কিন্তু আমাদের এই ডান দিকে ফাঁকা থাকবে, কিন্তু আমাদের ফাঁকাটা ডান দিকে থাকার দরকার নেই, আমাদের ফাঁকাটা থাকার দরকার কি বাম দিকে। তো সেই জন্য বাম দিকে ফাঁকা দেওয়ার জন্য, অর্থাৎ মার্জিন দেওয়ার জন্য আমরা অফসেট ইউজ করব। এটাকে বলে বুটস্ট্র্যাপের অফসেট ব্যবহার। আচ্ছা, আমরা এখন তাহলে কাজ শুরু করে ফেলি। আমি ডেস্কটপে শুরু করি, একটা একটা করে করব আর আপনারা দেখবেন। আচ্ছা, ও হ্যাঁ, আরেকটা জিনিস এখানে বাকি রয়েছে, সেটা হচ্ছে প্যারালাক্স। আমরা যখন স্ক্রল করব তখন এই ইমেজটা একটু মুভেবল হবে। প্যারালাক্স সম্পর্কে আপনারা, প্যারালাক্সের ডেমো আমি দেখাই। প্যারালাক্স কেমন হতে পারে। আচ্ছা, এই ওয়েবসাইটটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্যারালাক্স হচ্ছে যে এটা দেখেন, আমি মুভ করছি, বুঝতে পারছেন আপনারা? কোনো মানে এই যে দ্বিতীয় ইমেজটা কিভাবে আসছে দেখেন, দেখছেন? তারপরে যে জুতার উপরে মনে হচ্ছে একটা ভাষা ভাষা একটা
ইফেক্ট, তারপরে বোতলটা দেখেন, বোতলটা কি মুভ করছে না, আমার স্ক্রলের সাথে মুভ করছে না বোতলটা, এটাকে বলে প্যারালাক্স। ঠিক আছে, আচ্ছা আমরা ওই মুভেবল ব্যাকগ্রাউন্ডটা শিখে নিব। ওকে, তাহলে আমরা শুরু করে ফেলি। আমরা এখান থেকে শুরু করি। প্রথমে মার্কআপ। যত সুন্দর মার্কআপ হবে আপনার ওয়েবসাইটটা তত সহজ, ইজি, ফাস্ট এবং সিকিউর হবে। যত সুন্দর মার্কআপ হবে, অর্থাৎ মার্কআপটা আমাদের ভালো করতে হবে। ঠিক আছে, আপনি এখন মেয়ে দেখতে গেছেন, আপনার চুল আঁচড়ানো নাই, তাহলে কিন্তু আপনার হবে না, মেয়ে উল্টা আপনাকে পছন্দ করবে না, তাই না? তো সেই জন্য আপনাকে পরিপাটি করে তারপরে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে দেখবেন যে ওয়েবসাইটটা সুন্দর, ফাস্ট, ইজি, কম সিএসএস এ হয়ে যাচ্ছে। মার্কআপ যত ইজি বিজি হবে দেখবেন যে আপনার সিএসএস এদিক ওদিক সিএসএস দিতে দিতেই 1000 লাইন সিএসএস দিয়ে ফেলছেন, ওয়েবসাইটে কিছুই হয় নাই। অথচ আপনার যদি মার্কআপটা ঠিক মতো হইতো 200 লাইনের মধ্যে আপনার এটা কমপ্লিট হয়ে যেত। আর সিএসএস এ 1 কিলোবাইট বাঁচানো মানে ভবিষ্যতের জন্য কিন্তু আমি অনেক টাকা বাঁচাই ফেলছি। ঠিক আছে, এটা কেমন কথাটা হচ্ছে 1 কিলোবাইট বাঁচালে ডেইলি যদি আমার একটা ভিজিটরের কাছ থেকে 1 কিলোবাইট সেভ হয়, ডেইলি যদি আমার 2000 ভিজিটর হয়, ডেইলি 2 মেগাবাইট, তাহলে ডেইলি 2 মেগাবাইট মানে হচ্ছে আমার বছরে হচ্ছে কত, অনেক বেশি। আর একটা বছরের হোস্টিং বিল কিন্তু বছরেই দিতে হয়, তাহলে আমার অনেক টাকা বেঁচে যাচ্ছে অনলি 1 কিলোবাইটের জন্য। আমি কিন্তু 1 কিলোবাইটের হিসাব বলছি। তাহলে দেখেন আমি যদি 500 কিলোবাইট কমাই ফেলতে পারি, তাহলে আমার কত বেঁচে যাবে টাকা পয়সা, এইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমত আমরা হচ্ছে এখানে যেটা একটু থিঙ্কিং করে নিব যে এখানে মেইনলি যেটা হবে, স্ক্রল করলে এই মেনুটা আবার ফিক্সড হয়ে থাকবে। আচ্ছা, এটাও আমরা লিখে নিই যে 7 হচ্ছে স্ক্রল টু ফিক্স মেনু। আচ্ছা, তার আগে আপনাদের একটা ওয়েবসাইট দেখাই। আচ্ছা, এখানে দেখেন একটু ডেমো আছে যে স্ক্রলে ফিক্স মেনুটা কিরকম। যেমন আমি এখানে দেখাই, এখানে দেখেন ওয়েবসাইটটা আছে, এখানে এইটা সেন্টার্ড আছে, যে মেইনলি যে এইটার আর এখানকার সেন্টারে দেওয়া আছে। আচ্ছা, আর এখন আমি স্ক্রল করছি, মেনুটা কিন্তু ঠিকই ওইখানে আছে। ঠিক আছে, তারপরে আমি যখন একটা সেকশনে ক্লিক করছি, ওটা কিন্তু স্ক্রল করে ওইখানে চলে যাচ্ছে। এটাকে বলে ওয়ান পেজের ওয়েবসাইট, ওয়ান পেজ নেভিগেশন এটাকে বলে। তা আমাদের এটাও দরকার পড়বে। এইট হচ্ছে ওয়ান পেজ নেভিগেশন, অর্থাৎ ক্লিক করলে ওই সেকশনে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ওয়ান পেজ নেভিগেশন। আচ্ছা, আমরা এটা দেখে নিব। তাহলে স্ক্রলে ফিক্স মেনু বুঝতে পারছেন, যে স্ক্রল করলে আমাদের মেনুটা কিন্তু উপরে স্টিক হয়ে থাকছে, এটাকে বলা হচ্ছে স্ক্রল টু ফিক্স না, আসলে স্ক্রল টু স্টিক। আচ্ছা, তাহলে আমরা এখন যদি স্টার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা এরিয়া নিতে হবে। আহ, আচ্ছা, তাহলে এখন হেডার, আচ্ছা আপনারা কি এভাবে লেখেন আমি যেভাবে লিখলাম? আচ্ছা, এইভাবে লেখার দরকার নেই, আপনারা আরো বড় হবেন যখন, তখন এইভাবে লিখবেন। ঠিক আছে, ওকে, আমি হেডার এরিয়াতে গেলাম। হেডার এরিয়াতে গিয়ে এখন আমি এটা দিয়ে দিব। আচ্ছা, এটা আপনি চাইলে টেক্সট দিতে পারেন, এটা একটা টেক্সট ফন্ট। তবে আমরা যেটা করব, এই ফন্টটার নাম কি দেখেন তো, বেবাস নিউই রেগুলার। এই ফন্টটা কি আর কোথাও ইউজেস আছে? এটা কি ফন্ট? ল্যাটো। আচ্ছা, এইটা কি ফন্ট? এটা হচ্ছে ওপেন সেন্স। আচ্ছা, আর কোথাও ইউজ নাই। তবে তো সেই জন্য আমরা কি করব, একটা মাত্র ফন্ট যেটা শুধুমাত্র লোগোতে ব্যবহার করা আছে, সেই ফন্টটা আমরা ইমেজ হিসেবে নিব। কারণ এই একটা ফন্টের জন্য আমার আলাদা কোনো ফন্টটা ইউজ করার কোনো যৌক্তিকতা আসে না। কারণ আমরা এই ফন্টটা ইউজ করলে আমাদের মাত্র সাইজ হবে 2 থেকে 3 কিলোবাইট, কিন্তু আমরা একটা ফন্ট লোড করলে আমাদের ওয়েবসাইটে কিন্তু 50 কিলোবাইট লোড বেড়ে যাবে। সেজন্য আমরা কেন লোড বাড়াবো? তো সেই জন্য এখানে আমরা জাস্ট এখানে আমরা ইউজ করব হচ্ছে, আচ্ছা আমরা এটা সিলেক্ট করি, ইমেজ ট্রিম, এটাকে সেভ করব। অবশ্যই পিএনজি তে সেভ করব, কারণ লোগো সব সময় কিন্তু পিএনজি তে সেভ হয়। আচ্ছা, এখানে দেখেন আরেকটু কাজ আছে, যে এটার অপাসিটি 80% আছে। তো অপাসিটি আমরা কেন এখান থেকে দিব? অপাসিটি আমরা সিএসএস থেকে দিব যদি দরকার হয়। ঠিক আছে, তো সেজন্য আমরা অপাসিটি বাড়ায়ে তারপরে সেভ করে নিচ্ছি।
এগুলো খেয়াল করে নেবেন। একটা ফোল্ডার তৈরি করি ইমেজ। হ্যাঁ আচ্ছা, আমি পরেরটা নিচ্ছি তখন বুঝতে পারবেন। প্রথমে কি করতে হবে, প্রথমে মুভ টুল সিলেক্ট করতে হবে। এখানে এটা হচ্ছে মুভ টুল, তারপরে এখানে অটো সিলেক্ট লেয়ার এটা দিয়ে রাখবেন, এরপরে ক্লিক করবেন, দেখবেন যে ওই লেয়ারের উপরে চলে যাচ্ছে। এখন দেখেন এটা টিক চিহ্ন হাইড করলে আমরা কি দেখা যাচ্ছে যে সুন্দরী মেয়েটার ছবি কিন্তু হারায় যাচ্ছে না। তাহলে বুঝতে হবে যে আমরা অন্য একটা লেয়ার সিলেক্ট করে ফেলছি। কারণ কি, এই লেয়ারের উপরে একটা কালার ওভারলে দেওয়া আছে যেটা আমরা সিএসএস দিয়ে দিব। তো এরপরে দেখেন নিচের লেয়ারটা সিলেক্ট করলে সে হারায় যাচ্ছে। তো এখন আমরা অল্টার ধরে ক্লিক করব। অল্টার ধরে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই মেয়েটা আছে আর বাদ বাকি সব হারায় গেছে, কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক কিছু স্পেস আছে। সেই স্পেসটা হারানোর জন্য এখন ইমেজ ট্রিম, তারপরে ওকে করে দিবেন, দিয়ে দেখবেন যে ওই স্পেস গুলো হারিয়ে গেছে। এরপর আমরা ফাইল থেকে সেভ ফর ওয়েব করব, কারণ আমরা ওয়েবসাইটের জন্য এটাকে সেভ করছি। এরপরে এটা হচ্ছে যদি ট্রান্সপারেন্ট লেয়ার না থাকে সেক্ষেত্রে আমরা জেপিজি সেভ করব, আর যদি ট্রান্সপারেন্ট লেয়ার থাকে সেক্ষেত্রে আমরা পিএনজি তে সেভ করব। তো এটা অবশ্যই জেপিজি তে সেভ করব এবং এটার কোয়ালিটি কম দিব। কোয়ালিটি 100 এর দরকার নাই, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজের কোয়ালিটি ভালো না হলেও চলবে, কারণ ইউজার কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা মানে নিখুঁত ভাবে দেখে না। ব্যাকগ্রাউন্ড ইমেজটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আর কি। তো সেজন্য আমরা এটাকে কম সাইজ দিব। দেখেন 74 কিলোবাইট হয়ে গেছে। আমরা যদি একটু বাড়াই দেই 100 দেই, দেখেন কত কিলোবাইট, অনেক বেড়ে গেল। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো আমরা অনেক কম দিই, দেখেন অনেক কম দিলে যে এটাই যে একেবারে দেখতে খারাপ লাগবে তা কিন্তু না। দেখেন এই ইমেজটা হচ্ছে দেখতে এরকম, আমরা যদি বাড়াই দেই তাহলে কি হচ্ছে ব্যাপারটা আপনি কিন্তু ধরতে পারবেন না। মানে এটা হচ্ছে কম দিয়ে দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, যতটুকু দেখবেন। কিন্তু তাই বলে আমি যদি একেবারে কম দিয়ে দিই, দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে হালকা। আমি যদি একটু জুম করি, দেখেন একটু বোঝা যাচ্ছে, ফেড হয়ে গেছে, বোঝা যাচ্ছে। আবার দেখেন এটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে 40 রাখতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে। এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু কোয়ালিটি দিতে চাচ্ছেন। আচ্ছা, তাহলে এটা আমরা সেভ করি হচ্ছে হেডার বিজি জেপিজি নামে। আচ্ছা, তাহলে আমাদের হেডারে ইমেজ গুলো সেভ হয়ে গেছে। এখন আমরা মেনুটা করব। তো বেসিক্যালি আমরা বুটস্ট্র্যাপের মেনু করব, তার আগে আমরা বুটস্ট্র্যাপ ছাড়াই মেনু তৈরি করি। এখানে হচ্ছে একটা ডিভ নিতে হবে, লোগো। অবশ্যই লোগো লিঙ্কিং হয় অলওয়েজ, কিন্তু এটা মনে রাখবেন। আমরা h1 দিয়ে এ দেই। আচ্ছা, এখানে দিব হচ্ছে ইমেজ স্ল্যাশ লোগো পিএনজি। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন মেনু, ইউএল আইডি ন্যাপ দিয়ে রাখি li a। আচ্ছা, এখানে আমি অনেকগুলো করে রাখি, তারপরে আমরা এক এক করে নিব, যেমন হোম, শপ, ফ্রেন্ডস, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট। কথা বলবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নিচের এই সেকশনটা। এখন এই সেকশনটা যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হেডার এরিয়াকে আমরা পজিশন অ্যাবসলিউট করে টপে দিয়ে দিব, কারণ এটা হচ্ছে স্লাইডারেরও কিন্তু উপরে থাকবে, সেজন্য আমাদের পজিশন অ্যাবসলিউট টপে দিয়ে দিব। আর তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন এখানে আমরা নিব স্লাইডার এরিয়া। স্লাইডার এরিয়ার মধ্যে আমরা মাঝখানে করে নিব বলেছি, মনে আছে যে আমরা কিন্তু এই টেক্সটটাকে মাঝখানে করে নেব। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে এক্সট্রা দুইটা ডিপ দরকার হবে। একটা হচ্ছে স্লাইডার এরিয়া টেবিল, আর তারপরে হচ্ছে স্লাইডার এরিয়া টেবিল সেল। অর্থাৎ এইটাকে আমরা টেবিল এবং টেবিল সেল করব। যদি আমরা প্যাডিং দিয়ে করতাম তাহলে কিন্তু আমাদের দরকার পড়তো না, কিন্তু আমরা এখন মাঝখানে অটো করতে চাচ্ছি, এই জন্য আমাদের টেবিল এবং টেবিল সেল নিয়ে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে আমাদের দরকার কন্টেইনার, রো, কলএমডি। আচ্ছা, এটা একটু দেখে আসি কলএমডি 12 আছে কিনা। হ্যাঁ, কলএমডি 12 আছে। আচ্ছা, লোগোটা h1 এর ভিতরে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে h1 মানে হচ্ছে হেডিং 1। যখন গুগল বট আমার ওয়েবসাইটে ভিজিট করবে তখন সে হেডিং 1 গুলোকে আগে খুঁজে বের করে যে এইটা ওয়েবসাইটে হেডিং 1 এ কি আছে, সেটা দিয়েই কিন্তু গুগল তার হচ্ছে ডাটা নেই। তো আমরা এই ওয়েবসাইটটাকে যে বলে না এসইও ফ্রেন্ডলি করে করতে হবে, এটাকে বলা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, ঠিক আছে? যেমন এরপরে আমরা আরো এসইও ফ্রেন্ডলি করব। এই যে ডিপ ক্লাস দিছি না, এখানে আমরা দেব ন্যাপ ক্লাস। ন্যাপ ক্লাস মেইন মেনু, তাহলে গুগল বট যখন ভিজিট করবে
তখন সে বুঝবে যে আমরা সে এখন নেভিগেশনে আছে। যেমন দেখবেন যে আমরা গুগলে গিয়ে যদি লিখি যে আর ফাউন্ডেশন লিখে সার্চ করলে কিছু লিংক আমাকে অটো দিয়ে দেবে, যেমন সকল টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস, বেসিক এইচটিএমএল, এগুলো হচ্ছে নেভিগেশন, ইউজারের নেভিগেশন। সেই নেভিগেশন গুলো সে মানে স্টোর করে রাখছে। তো এরকম কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে যেগুলো দেয় এগুলো হচ্ছে ন্যাবের মধ্যে থেকে সে ডাটাটা নিয়ে নিছে। তো এই মানে এরকম করাকে বলে এসইও ফ্রেন্ডলি করে করা। আমরা এসইও ফ্রেন্ডলি করে করছি যতটুকু সম্ভব আর কি প্রথম প্রথম। হ্যাঁ, ক্লাসগুলো যেমন লোগোর ক্ষেত্রে লোগো, মেইন মেনুর ক্ষেত্রে মেইন মেনু। আচ্ছা, এখানে উপরে নিচে হলে প্রবলেম নাই, যেহেতু আমরা হেডার এরিয়াকে পজিশনে অ্যাবসলিউট করব, সেহেতু উপরেও নিতে পারি নিচেও নিতে পারি। আমাকে দেখতে হবে কার আন্ডারে আমরা অ্যাবসলিউট করছি। আমরা কিন্তু ওয়েলকাম এরিয়ার আন্ডারে অ্যাবসলিউট করছি, তো সেই জন্য আমরা ওয়েলকাম এরিয়ার মধ্যে থাকলেই হবে এখানে। আর যদি আমরা এমনি অ্যাবসলিউট না করতাম সেক্ষেত্রে আমাদের পজিশন নিয়ে প্রবলেম হতো। ঠিক আছে, এখন আমাদের পজিশন যে কোনো জায়গায় নিতে পারি ওর মধ্যে। তবে এখানে যেটা হচ্ছে উচিত সেটা হচ্ছে আমাদের আগেই কি আসছে, আগে কিন্তু লোগো আর মেইন মেনু আসছে, তারপরে স্লাইডার টেক্সট করছি আমি। তো সেই জন্য আমরা লোগো আর মেইন মেনুতে আমরা এখানে নিয়ে নিছি। আচ্ছা, আমরা কোশ্চেন গুলো পরে করি, তা নাহলে কাজের মানে আগাতে সমস্যা। হ্যাঁ, আপনার লিস্ট খাতায় লিখে রাখেন, খাতা কলম তো সাথে আছে, লিখে রাখেন, যে কোনো কিছু না বুঝতে পারলে লিখে রাখেন, পরে আমি আর সময় দেব। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এখানে স্লাইডার টেক্সট। আচ্ছা, আপনারা এই ক্লাস সম্পর্কে জানেন? এখানে যদি আমি দিয়ে দেই টেক্সট সেন্টার, এটা দিলে কি হবে? টেক্সট সেন্টার হয়ে যাবে। এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস, যেটা দিয়ে আমরা অটোমেটিক্যালি সিএসএস দেওয়া লাগবে না, ক্লাস দিলেই ওটা টেক্সট সেন্টার হয়ে যাবে। এভাবে টেক্সট, হ্যাঁ, টেক্সট এলাইন সেন্টারটা জাস্ট যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এখানে যাই। এটা আমরা নেই হচ্ছে, দেখেন এখানে কি আছে। এটা হচ্ছে আমরা হেডিং 3, হেডিং 2, আর এটা হেডিং 4 নেই। কেন 4 নিব? এটা হচ্ছে একটু লাইট আছে, এটা একটু দেখা যাচ্ছে স্পেসিং নাই, ফন্ট মানে ফন্ট স্পেসিং আর কি। তো আমরা এখানে H3 এইটা, বা H1 ও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমাদের আছে এ ক্লাস বর্ডার বাটন নামে আমি একটা ক্লাস নিলাম, যে ক্লাসে আমি হচ্ছে সিএসএস দিব। আর টোটালটাকে আমি স্লাইডার করব পরবর্তীতে। আচ্ছা, স্লাইডার এরিয়া টেবিল যেটা আছে, এটার হাইট উইডথ হাইট 100% হবে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে এই স্লাইডারটা হচ্ছে একটা ক্যারোসেল স্লাইডার হবে। সেই জন্য আমরা কি করব, স্লাইডার এরিয়া টেবিলকে আরেকটা ডিপ দিয়ে নিব, যে ডিপটার নাম হবে সিঙ্গেল স্লাইড, যেন আমরা পরবর্তীতে আরো অনেকগুলো স্লাইড নিতে পারি। এজন্য আমরা সিঙ্গেল স্লাইড নাম দিয়ে দিলাম। আর সিঙ্গেল স্লাইডের হচ্ছে স্লাইড ব্যাকগ্রাউন্ড, স্লাইড ব্যাকগ্রাউন্ড হবে একটা। আচ্ছা, স্লাইড ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা এখানে দেই ফুল উইড বিজি। আর এখানে আরেকটা ক্লাস নেই, যেটা হচ্ছে স্লাইড 1। যেহেতু আমাদের স্লাইডার 1 এ একরকম ইমেজ হবে, 2 তে আরেক রকম ইমেজ হবে, এই জন্য আমরা 1 2 3 পরবর্তীতে দিচ্ছি, যেটাকে শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে চেঞ্জ করব। আচ্ছা, এখন আমরা স্টাইল করি, অর্থাৎ আমরা সিএসএস দেই। ওকে, এখন আমরা সিএসএস দিব। সিএসএস দেওয়ার আগে যেটা কাজ আছে সেটা হচ্ছে ফন্ট গুলো নিয়ে নেওয়া, অর্থাৎ এটা হচ্ছে ওপেন সেন্স, এটা ওপেন সেন্স, এটা ল্যাটো, এটা ওপেন সেন্স, এটা ল্যাটো। তাহলে আমরা ল্যাটো আর ওপেন সেন্স ফন্টটা গুগল ফন্ট থেকে নিয়ে নিই। আচ্ছা, আমরা এখানে লাইট, নরমাল, বোল্ড আর আলট্রা বোল্ড এগুলো নিয়ে নিই। ইটালিক গুলো আপাতত থাক। আচ্ছা, আরেকটা হচ্ছে ওপেন সেন্স। এটার এক অবস্থা লাইট, নরমাল, বোল্ড, সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড। আচ্ছা, শুধু এখানে নিলেই হবে না, বডি টেক্সট গুলোতে আমরা দিব ওপেন সেন্স ফন্টটা, অর্থাৎ
আচ্ছা, সিএসএস এ আমরা শুধুমাত্র বডির ফন্ট গুলো দিয়ে দেই হচ্ছে ওপেন সেন্স। আচ্ছা, লেটার যেখানে যেখানে লাগবে আমি সেখানে সেখানে দিয়ে দিব। এখান থেকে জাস্ট নিয়ে রেখে দেই, আমি নরমালি এখানেই রেখে দিই, এমনি একটা ক্লাস নিয়ে রেখে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখন আমরা ওপেন করি এবং ডিজাইনে চলে যাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের সাইট। এখন আমরা এটাকে ঠিক করব। ওকে, প্রথমত আমরা এখানে চলে যাই যে স্লাইডার এরিয়াকে যদি আপনি ঠিক করতে চান, স্লাইডার এরিয়াকে ঠিক করবেন। যেমন আমরা হেডার এরিয়াকে আগে এখানে ডিসপ্লে নাল, হেডার এরিয়া আমাদের আপাতত বাদ থাক, আমরা স্লাইডার এরিয়াটাকে ফুল উইড করে করার চেষ্টা করি, তারপরে আমরা হেডার এরিয়াকে নিয়ে কাজ করব। ওকে, স্লাইডার এরিয়া প্রথমত যেটা হবে, আচ্ছা এখানে সিএসএস এর একটা ক্লাস আছে কিনা আমি একটু দেখে নেই। হ্যাঁ আছে, HTML বডি হাইট 100%। ওকে, আচ্ছা প্রথমে স্লাইডার এরিয়া যেটা, সেটা হচ্ছে হাইট 100%, অর্থাৎ আমাদের জন্য এটা ফুলফিল জায়গা দখল করে। আচ্ছা, স্লাইডার এরিয়া দেন হচ্ছে ওয়েলকাম এরিয়া যেটা আছে সেটাকেও আমাদের কিন্তু দরকার পড়বে। দেখেন এখন আমরা কার্সর নিয়ে রাখলে ওয়েলকাম এরিয়া 100% ফুলফিল দেখাচ্ছে, স্লাইডার এরিয়াও কিন্তু ফুলফিল দেখাচ্ছে। আচ্ছা, এরপরে সিঙ্গেল স্লাইড যেটা, সেটাও কিন্তু হাইট 100% হবে, সেটাও কিন্তু ফুলফিল জায়গা দখল করতে হবে। সিঙ্গেল স্লাইড আমি দিয়ে দিলাম। তারপরে আছে কি, তারপরে হচ্ছে আমাদের স্লাইড এরিয়া টেবিল, এটারও কিন্তু হাইট 100% হবে। তারপরে টেবিল সেলের আমরা মাঝখানে করতে পারবো, অর্থাৎ দেখে নিতে হবে যেন ফুলফিল জায়গা পাচ্ছে কিনা। আচ্ছা, টেবিলের হাইট 100% করে নিলাম। এখন আমরা এখানে যাই, স্লাইড এরিয়া টেবিলের যে ক্লাস, সেটা নিয়ে ডিসপ্লে টেবিল। ডিসপ্লে টেবিল করলে উইড কমে যায়, তো আমরা উইড দিব হচ্ছে 100%, অর্থাৎ ফুলফিল জায়গা সে নিয়ে নিবে। অর্থাৎ উইড 100%, হাইট 100% আমাদের হয়ে গেল। তার আগে যে ডিপ গুলো ছিল সেই ডিপ গুলোর হাইট 100% করে দিলাম। আচ্ছা, তারপরে এখন এখানে আমি যাই, এটাকে যেটা করব এটা হচ্ছে ডিসপ্লে টেবিল সেল আর ভার্টিক্যাল অ্যালাইন মিডল, তাহলে দেখবেন এটা মাঝখানে চলে আসছে, ইজি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মাঝখানে চলে আসলো। এখন আমরা যে স্লাইড বিজি, ফুল উইড বিজি, এটাকে ঠিক করব। তো প্রথমত আমরা সিঙ্গেল স্লাইড যেটা, সেটাই করব পজিশন রিলেটিভ, যেহেতু আমরা এটাকে কিন্তু অ্যাবসলিউট পজিশন করব এখন। আচ্ছা, অ্যাবসলিউট পজিশন এখন করি যে ফুল উইড বিজি যেটা, সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট লেফট 0, টপ 0, উইড 100%, হাইট 100%, কন্টেন্ট এইটা, ব্যাকগ্রাউন্ড আমরা আপাতত জাস্ট কালো দিয়ে টেস্ট করি, কালো দিয়ে এখানে জাস্ট আমি টেস্ট করলাম যে ব্যাকগ্রাউন্ড ঠিক মতো আসছে কিনা। আচ্ছা, ফুল উইথ ব্যাকগ্রাউন্ড এখানে আমি দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দেব, যেমন এখন এখান থেকে ক্লিক করে আমরা সব যে সিএসএস, সেই সিএসএস গুলো এখন আমরা স্টাইল শিটে কিন্তু নিয়ে যেতে পারি, অর্থাৎ ঠিক এখানে। আর ফুল উইথ বিজির ব্যাকগ্রাউন্ড হবে না, এখানে হবে কি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইউআরএল ইমেজ, তারপরে হেডার বিজি, নো রিপিট, স্ক্রল 0 0। আচ্ছা, আরেকটা হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ফুল জায়গা দখল করার জন্য ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা দেওয়ার কথা সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা দিয়ে দিছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমরা যতটুকু ছোট করব ততটুকুই কিন্তু ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ হাইট 100% দেওয়ার কারণে এটা কিন্তু এইভাবে আসছে, এবং এটা পুরো স্ক্রিন জুড়ে সে দখল করবে। আচ্ছা, বুঝতে পারছেন ক্লিয়ার? যে আমরা প্রথমে হাইট গুলো ঠিক করে নিলাম, এরপরে যেটা টেবিল সেল আছে সেই টেবিল সেলটাকে আমরা কি করলাম, ডিসপ্লে টেবিল সেল এবং ভার্টিক্যাল অ্যালাইন মিডল দেওয়ার কারণে এটা মাঝখানে চলে গেল। আর এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আসলো, আমরা কিন্তু কোনো এরিয়ার ব্যাকগ্রাউন্ড দেই নাই, অর্থাৎ আমরা এটা ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা একটা ডিপ নিয়েছি, কারণ এটাকে প্যারালাক্স হবে, প্যারালাক্স হলে সেটা আলাদা ডিপ হলে প্যারালাক্স অ্যানিমেশনটা সুন্দর হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা এখানে যাই, বাকি যেগুলো সেগুলো ইয়ে করি। আচ্ছা, টেক্সট সেন্টারটা কাজ করছে না কেন একটু দেখে আসি। ও, এখানে বানান ভুল আছে।
আচ্ছা, এবার আমরা মেইন মেনুটাকে নিয়ে আসি। তারপরে আমরা বাকি এই যে এখানে কিছু সিএসএস আছে, সিএসএস গুলো দিব। আচ্ছা, আপনাদের মনে আছে যে স্লাইডের উপরে একটা ওভারলে ছিল? এই ওভারলেটা আমরা সিএসএস থেকে এখানে দেখে নিব যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এইটা। এই ওভারলেটা আমরা দিব হচ্ছে ফুল উইডথ বিজি যেটা আছে, ফুল উইডথ বিজি, এখানে আমরা দিব আফটারে, অর্থাৎ বিফোর হচ্ছে প্রথমে, তারপরে আমাদের ডিভ, তারপরে হচ্ছে আফটার। আমাদের ওভারলেটা নিচে দরকার না উপরে দরকার? ইমেজের উপরে দরকার, কারণ হচ্ছে ওভারলে থাকবে তারপরে ইমেজ থাকবে। যেমন আমরা যদি গ্লাস পরি, রঙিন দুনিয়া দেখার জন্য কি পরি? রঙিন চশমা পরি। রঙিন চশমাটা কি চোখের ওই পাশে পরি না এই পাশে পরি? তো ইমেজের উপরে ওভারলে থাকলে তবেই তো ইমেজটা কালারফুল দেখাবে। সেই জন্য আমাদের ওভারলেটা হবে উপরে। উপরে মানেই হচ্ছে আফটার। বিফোর হচ্ছে আমাদের যে কোনো একটা ডিভের বিফোর থাকে তার ডিভের পেছনে, ঠিক আছে? তারপরে হচ্ছে ডিভ অর্থাৎ সে, আর এরপরে আফটার মানে হচ্ছে তারপরে আরেকটা এলিমেন্ট, ঠিক আছে? এইটাকে বলে আফটার। আচ্ছা, আফটার আমরা কি করব? এই একই হবে। এখানে আমাদের আফটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড এইটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড এইটা। আচ্ছা, আফটার হচ্ছে আমি যদি আফটার দেই সেক্ষেত্রে কি হয় একটু দেখি। এখানে আমি আফটার দিলাম। আফটার দেওয়ার কারণে এখানে প্রবলেম হলো ইমেজটা একদমই হারিয়ে গেছে। মানে ইমেজটা এখন আমাদের কি করতে হবে? আফটার দেখেন এখানে আফটারের অপাসিটি কত আছে? 0.4 হবে তাহলে আমাদের অপাসিটি 0.4। এবার দেখেন ইমেজটা। আচ্ছা, এবার আমার ইমেজটা কিন্তু আমাদের যে পিএইচডি তে যেমন ছিল তেমন হচ্ছে। এটা সুবিধা হচ্ছে বিফোর আফটার দিয়ে দেওয়ার সুবিধা হচ্ছে আপনি যদি এখানে রেড দেন রেড কালারে ওভারলে হবে, এখানে যদি আপনি গ্রিন দেন গ্রিন কালারে ওভারলে হবে। অ্যাজ ইউর উইশ, আপনি সিএসএস দিয়ে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো বিফোর আফটার দিয়ে এই জন্য আমাদের এটা ব্যবহার হয়। আচ্ছা, এরপরে আমরা যে হেডার ডিসপ্লে নাম করে রাখছি ওইটাকে এখন ঠিক করি। আচ্ছা, প্রথমত হেডার এরিয়া যেটা হবে, আমরা ওয়েলকাম এরিয়া যেটা সেটাকে করব হচ্ছে পজিশন রিলেটিভ, কারণ এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করে টপে রাখবো অলওয়েজ। তো এরপরে হচ্ছে আমরা এখানে দিই হেডার এরিয়া পজিশন অ্যাবসলিউট লেফট 0 টপ 0 উইডথ 100%। জেন ইন্ডেক্স দিতে হবে কারণ এটা হারায় গেছে। আচ্ছা, দেখেন এটা কিন্তু আমি উইডথ 100%, হাইট 100%, পজিশন অ্যাবসলিউট দিয়ে দিছি, এটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমাদের এটাকে ঠিক করতে হবে। যেমন ঠিক করতে হবে কি কি আমরা যাই লোগো, লোগোর উপরে আমাদের প্যাডিং আছে কিনা একটু দেখতে হবে। এখানে প্যাডিং আছে 30 পিক্সেল, আমরা দিয়ে দিই, অর্থাৎ লোগো H1। মার্জিন 0 দেব, আর প্যাডিং 30 পিক্সেল উপরে নিচে, আর নিচে এখানে ডানে বামে হবে না। আচ্ছা, মেইন মেনু আমরা একটু দেখে আসি। মেইন মেনু হচ্ছে ওপেন সেন্স ফন্ট 18 পিক্সেল, কালার সাদা। আচ্ছা, মেইন মেনুকে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে ইউএল আইডি ন্যাব কে আমরা কাস্টমাইজ করব, অর্থাৎ ইউএল আইডি ন্যাব মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, আর টেক্সট অ্যালাইন রাইট, অর্থাৎ ডান দিক থেকে মেনুটা হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে যে ইউএল আইডি ন্যাব এলআই, এলআই এর হবে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে এটা একদম পাশাপাশি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ইউএল আইডি ন্যাব এলআই এ ডিসপ্লে ব্লক কালার সাদা, ফন্ট সাইজ 18 পিক্সেল, প্যাডিং লেফট 50 পিক্সেল, প্যাডিং লেফট দিচ্ছি, আর প্যাডিং টপ 30 পিক্সেল, প্যাডিং বটম 30 পিক্সেল। আচ্ছা, এখন আমরা হেডার এরিয়াতে কার্সর রাখবো, রেখে দেখবো যে মেনুটা মাঝখানে আসছে কিনা। দেখেন তো মেনুটা কি মাঝখানে আসছে নাকি উপর থেকে একটু জায়গা হবে? হ্যাঁ, এখন মাঝখানে আসছে, তাই না? অর্থাৎ উপর থেকে আমরা 30 পিক্সেল না দিয়ে 35 পিক্সেল দিতে হবে। কি করে বুঝলাম? হেডার এরিয়াতে কার্সর না রাখা আগ পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারবো না, অর্থাৎ ওই জায়গাটুকু ব্লক হয়ে গেল, তারপরেই আমরা বুঝলাম যে আসলে এরকম জায়গা হবে।
আচ্ছা, জায়গা দিয়ে দিলাম। এরপরে আমরা নিচের সেকশনে আসি। এইটার হচ্ছে কালার সাদা, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আমরা এখানে কি করতে পারি? এখানে হচ্ছে ওই যে যেখানে টেক্সট সেন্টার দিছিলাম না, মনে আছে? এখানে আমরা দিব টেক্সট আপার কেস। তাহলে ওই টেক্সট গুলো আপার কেস হয়ে যাবে, সিএসএস দেওয়া লাগবে না। যেগুলো এভাবে দেওয়া যাবে সেগুলো এভাবে দিয়ে দিবেন। অর্থাৎ আমি এখানে দিয়ে দিব হচ্ছে টেক্সট আপার কেস। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন কাস্টমাইজ করি, সেটা হচ্ছে স্লাইডার এরিয়া টেবিলকেই ধরে কাস্টমাইজ করি। স্লাইডার এরিয়া টেবিল কালার সাদা। আচ্ছা, তারপরে হচ্ছে ফন্ট সাইজ গুলো দিয়ে দিই 30 পিক্সেল লাইট, অর্থাৎ স্লাইডার এরিয়া টেবিল H3, ফন্ট সাইজ 30 পিক্সেল, ফন্ট ওয়েট 300। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে লেটার স্পেসিং আছে এখানে, তাই না? অর্থাৎ ফাঁকা ফাঁকা আছে, লেটার স্পেসিং 2 পিক্সেল আমি ফাঁকা করে দেই, এই যে এরকম যতটুকু দরকার আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এটা কি ল্যাটো ব্ল্যাক 60 পিক্সেল। আপাতত ওই ফন্টই থাক, ফন্ট আমি পরে চেঞ্জ করছি। H2, ফন্ট ওয়েট 900 মানে কিন্তু ব্ল্যাক। আর ফন্ট সাইজ কত? 60 পিক্সেল। আচ্ছা, একটু কমাই দিই, 40 দিয়ে দিই। মার্জিন বটম 20 পিক্সেল। আর এটা হচ্ছে 30 পিক্সেল, ফন্ট ওয়েট নরমাল। এটা লেটার স্পেসিং হবে না। আর এটা দেখে আসি, এটা হচ্ছে 18 পিক্সেল ল্যাটো ব্ল্যাক ফন্ট পরে দিচ্ছি। তাহলে এটাকে যদি করতে চাই, সেটা হচ্ছে এটা অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক, বর্ডার 2 পিক্সেল সলিড, কালার সাদা, ফন্ট সাইজ 18 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল বাই 20 পিক্সেল দিয়ে দিই। আর মার্জিন টপ 30 পিক্সেল। আচ্ছা, 20 পিক্সেল দেই। ওকে। এবার আমি এটা নিয়ে আসি, অর্থাৎ যেই সিএসএস টুকু করলাম সেই সিএসএস টুকু এখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ ওইখানে ডান দিকে ক্লিক করলে আমরা যা যা সিএসএস লিখছি সবগুলো চলে আসবে। তবে সিএসএস নেওয়ার সময় একটু খেয়াল করবেন যে আপনি ঠিকঠাক সিএসএস নিচ্ছেন কিনা। তাহলে এই হচ্ছে আমাদের সেন্টার্ড করা হলো। আচ্ছা, এটা হারাই গেল কেন? এটা মেবি ডিসপ্লে নাম এক জায়গায় আছে, ওটা আমরা কাটিনি। এই যে এই হচ্ছে আমাদের মাঝখানে অটোমেটিক সেন্টার। এটার সুবিধা হচ্ছে, সাপোজ মনে করেন আমার আরেকটা প্যারাগ্রাফ দেওয়ার দরকার এখানে। ক্লায়েন্ট মনে করলো যে টেমপ্লেটটা পারচেজ করলো বা ইউজ করলো, মনে করলো এখানে আরেকটা বিশাল একটা প্যারাগ্রাফ ইউজ করলো। যদি আমরা প্যাডিং দিয়ে দিতাম তাহলে আমাদের কিন্তু নিচে জায়গা হয়ে যাইতো, কিন্তু এখন দেখেন, এখন কিন্তু ওইটা কিন্তু অটো মাঝখানে চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের প্যাডিং এ জায়গায় কিন্তু কোনো সমস্যা হয় নাই। এভাবে এটাকে বলা হচ্ছে মানে অটোমেটিক সেন্টার্ড করা, টেবিল এবং টেবিল সেল ব্যবহার করে। ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন। জেড ইন্ডেক্স হচ্ছে যেমন এইটা আমরা জেড ইন্ডেক্স দিলাম এই কারণেই যে বাই ডিফল্ট হচ্ছে আমরা কি করছি যে স্লাইডার এরিয়াকে আমরা হচ্ছে হাইট 100% করছি। আর এটাকে কি করছি, পজিশন অ্যাবসলিউট করছি। অ্যাবসলিউট করার পরে এটা কিন্তু বাই ডিফল্ট হচ্ছে, এটা জেড ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 1, কিন্তু অ্যাবসলিউট করার পরে আমার এখানে জেড ইন্ডেক্স ভ্যালু হয়ে গেছে 0। তো 0 হওয়ার কারণে ওটা কিন্তু নিচে চলে গেছে। তো নিচে চলে গেছে, এই জন্য আমরা কিন্তু ওটাকে উপরে ভিজিবল করবো, এই জন্য জেড ইন্ডেক্স দিচ্ছি। অর্থাৎ জেড ইন্ডেক্স হচ্ছে ভ্যালুর উপরে শক্তিশালী হয়। যে আপনি যদি দেন 1 আর আরেকটা যদি থাকে হচ্ছে 2, তাহলে 2টা উপরে থাকবে, 1টা থাকবে হচ্ছে পরে। এটাকে বলে হচ্ছে জেড ইন্ডেক্স। ঠিক আছে, কোন একটা জেড ইন্ডেক্স কাজ করে
পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউটের উপরে, তাছাড়া কিন্তু জেড ইন্ডেক্স কাজ করবে না। ঠিক আছে, অর্থাৎ হয় রিলেটিভ থাকতে হবে নাই অ্যাবসলিউট থাকতে হবে, যে কোনো একটা থাকতে হবে, তা নাহলে কাজ করবে না। হ্যাঁ, না কোনো সমস্যা নাই, লোগো ডিভেরও আপনি দিতে পারেন। আমি H1 এর দিছি, আপনি চাইলে লোগো ডিভেরও দিতে পারেন, তবে এটা উচিত হচ্ছে লোগো ডিভেরই দেওয়া, H1 এর দেওয়া না, কারণ লোগোর পরিবর্তে এখানে H1 ইউজার নাও ইউজ করতে পারে, তখন কিন্তু আমার প্যাডিং পাবে না। আর যদি ডিভ দেই, ইউজার কিন্তু ডিভ চেঞ্জ করবে না, জাস্ট তার মধ্যে কন্টেন্ট চেঞ্জ করবে। সো আমাদের ডিভেরই দেওয়া উচিত এখানে। ঠিক আছে, দেখবেন যে ইউজার কোনটা চেঞ্জ করবে সেটা আমি যেন ফিক্স থাকে, এটা বিবেচনা করে আপনি প্যাডিং মার্জিন এগুলো দেবেন। আচ্ছা, সিএসএস দিয়ে কপি করছি, যেমন আমরা এখানে যদি মনে করেন আমি এখন চাচ্ছি যে আরেকটা নতুন সিএসএস দিতে, স্লাইড এরিয়া অ্যাড রুল করলে এখানে নতুন আরেকটা আমি সিএসএস ক্লাস যেমন নেই সেটা পাবো। এখানে আমি যে ব্যাকগ্রাউন্ড রেড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, মনে করেন আমি এখানে হেডার এরিয়া যেটা, এইটারও ব্যাকগ্রাউন্ড রেড দিব, অ্যাড রুল ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, এখন আমি দুইটা জায়গায় চেঞ্জ করছি, এই এখানে ক্লিক করলে যে দুইটা জায়গায় চেঞ্জ করছেন সেটা পেয়ে যাবেন। হ্যাঁ, index.html এখানে ক্লিক করলে তারপর এবার আপনি না ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ, index.html এর উপর এই যে এখানে এখানে, অথবা এই যে এখানে সিএসএস এ ক্লিক করবেন, এটা হচ্ছে HTML, এটা হচ্ছে সিএসএস। হ্যাঁ, আপনি নতুন যেগুলো করছেন সেগুলো আসবে। আর যদি মনে করেন আপনি এখানে আপনি চাচ্ছেন যে ইয়ে করতে, এখানে যদি আপনি স্টাইল সিএসএস এর কন্টেন্ট দেখতে চাচ্ছেন, এখানে স্টাইল সিএসএস সিলেক্ট করবেন, স্টাইল সিএসএস দেখা যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের নতুন যেগুলো দিছি সেগুলো ইন্ডেক্স এইচটিএমএল এর মধ্যে সেভ হয়, সেগুলো এখানে পাওয়া যাবে। ঠিক আছে, এখানে আরেকটা অপশন আছে লাইভ এডিট। লাইভ এডিট এটা আপনাদের এখনো দরকার নাই। লাইভ এডিটের কাজ হচ্ছে আপনি সেভ করা লাগবে না, জাস্ট এখানে দিয়ে দিবেন, সিএসএস অটো সেভ হয়ে যাবে। এটা দরকার নাই, এটা এখন এটা হাইলি অ্যাডভান্স। ঠিক আছে, আপনি একটা কাজ করলেন আগেরটা হারাই যাবে, খুঁজে পাবেন না। ঠিক আছে, এই জন্য এখন দরকার নেই। তাহলে এইভাবে পজিশন পজিশন রিলেটিভের কাজ হচ্ছে কোনো জিনিসকে যদি অ্যাবসলিউট করতে চাই তার একটা পজিশন লাগে। যেমন আপনাকে যদি বলি যে একটা রুমের এক কোণায় দাঁড়াও, আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে কোন রুমের এক কোণায় দাঁড়াবো, কারণ এই বিল্ডিং কিন্তু অনেকগুলো রুম আছে। তো আমি রিলেটিভ করে ওইটাকে সিলেক্ট করে দিচ্ছি। যেমন এই হেডারকে আমি বললাম তুমি স্টিক হয়ে থাকো, কার অধীনে স্টিক হয়ে থাকো, ওয়েলকাম এরিয়ার অধীনে স্টিক হয়ে থাকো। এই জন্য পজিশন রিলেটিভ হচ্ছে আমি নির্বাচন করে দিচ্ছি যে কার অধীনে স্টিক হবে, আর অ্যাবসলিউট হচ্ছে আমি পজিশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, না অ্যাবসলিউট একা একা কাজ করবে না, অ্যাবসলিউটের জন্য অবশ্যই রিলেটিভ লাগবে। রিলেটিভ ছাড়া অ্যাবসলিউট, হ্যাঁ হ্যাঁ রিলেটিভের তো কোনো কাজ নাই, রিলেটিভ জাস্ট সিলেক্ট করে দেওয়া। হ্যাঁ, তখন আপনি রিলেটিভ দিয়ে দিবেন, জেড ইন্ডেক্স দেওয়ার জন্য যখন দরকার তখন রিলেটিভ দিয়ে নিতে হবে। তো আজকে এ পর্যন্তই, আগামী দিন আপনাদের বাকিগুলো আর বেশি সময় লাগবে না, কারণ আজকে একটু কুইক স্টার্ট বা অন্য জিনিসগুলো বোঝাতে সময় লাগছে, বাকিগুলো খুব ইজিলি আরেকদিন সময় লাগবে। তো আজকে পর্যন্তই, তাহলে এই পর্যন্তই আজকে থাক।